হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে ওয়েলকাম। এটা একটা অঙ্ক সম্পর্কিত ভিডিও। তো এখানে সমস্ত টাইপের অঙ্ক তোমরা পাবে। তো দেখা যাক কী রকম অঙ্ক আমি এনেছি এবং তার সলভের অ্যাকচুয়াল পদ্ধতিটা কী হওয়া উচিত এক্সাম হলে। ঠিক আছে, তো চলো প্রথম অঙ্কটা কী আছে দেখা যাক। যে বিক্রয় মূল্যের ওপর 15% ক্ষতি হয়, বিক্রয় মূল্য বা সেলিং প্রাইসের ওপর তার 15% ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি হবে। আচ্ছা, তাহলে আমরা যে কোনো জিনিসের একটা সিপি থাকে এবং একটি এসপি থাকে, তাই তো? এটা আমরা সবাই আশা করছি জানি। 15%, ফ্র্যাকশন ভ্যালু যদি বার করি তাহলে 100 দিয়ে কাটাকাটি করবো, 5 3 15, 5 20 100, মানে 3/20। আচ্ছা, কি বলেছে? 15% ক্ষতি হচ্ছে কিসের ওপরে? বিক্রয় মূল্যের ওপর। তাহলে বিক্রয় মূল্য যদি 20 হয় তাহলে ক্রয় মূল্য কত হয়ে যাবে? 23। ক্রয় মূল্য কত হয়ে যাবে? 23। ঠিক আছে না? কারণ বিক্রয় মূল্যের উপর ক্ষতি হচ্ছে, তাই ক্রয় মূল্যটা এক্ষেত্রে বেশি। এবার বলেছি তাহলে ক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি হবে? অবভিয়াসলি ক্ষতিই হবে। ক্রয় মূল্যের ইউনিট কত এখানে? 23, বিক্রয় মূল্যের ইউনিট 20। তো কম হচ্ছে, বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে আমাদের প্রফিট হয়। তো এখানে ক্ষতি হচ্ছে, ক্রয় মূল্যের ওপরেও ক্ষতি এবং বিক্রয় মূল্যের ওপরেও যেটা বলা আছে ক্ষতি। তো দেখা যাক এবার যেটা চেয়েছে ক্রয় মূল্যের ওপর, তাহলে কত ক্ষতি হচ্ছে। তো কত ইউনিট? 3। কার ওপরে ভিত্তি করে? ক্রয় মূল্যের ওপরে বলেছে, তাই 23 × 100। তাহলে যদি এখানে করি তাহলে কত হয়ে যাবে? 300/23%, তাই না? তাহলে এবার এখানে যদি আমরা এটাকে পুরোটাকে ক্যালকুলেশন করি তাহলে কত হয়ে যাবে? যদি 300কে 23 দিয়ে ক্যালকুলেশন করি তাহলে 13.1/23% কী হচ্ছে? ক্ষতি বা লস হচ্ছে। ক্ষতি বা লস হচ্ছে 13.1/23, মানে অপশান এ হয়ে যাচ্ছে একবারে পারফেক্ট আমাদের অ্যান্সার এটার জন্য। 48 নম্বর কোশ্চেনের জন্য 13.1/23% লস হচ্ছে কিসের ওপর? ক্রয় মূল্যের ওপর। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী অঙ্কটা দেখা যাক কী আছে। পরবর্তী অঙ্কটা দেখা যাক। ঠিক আছে, কি আছে দেখি এবার। 3 জনের বয়সের অনুপাত বলেছে, 3 জনের বয়সের অনুপাত দিয়ে দিয়েছে কত? 7:5:4। প্রথম ও তৃতীয় মানে হচ্ছে এই দুটো। প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি কত? সমষ্টি বা যোগফল 7 আর 4 11। দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ, দ্বিতীয় জনের বয়স মানে এইটা, এর সঙ্গে দ্বিগুণ যদি করি তাহলে কত পেয়ে যাব? 10। দ্বিগুণ যদি করি 10 পেয়ে যাব। দ্বিগুণ অপেক্ষা 5 বেশি। তাহলে আমি যদি এর কথা বলছি, যে রেশিওর কথা, রেশিওর ইউনিট কত বেশি হচ্ছে এই দুটোর? 1। আর এটা সমান সমান কত বছর বেশি? 5 বছর বেশি বলেছে। ঠিক আছে না? তাহলে দ্বিতীয় ব্যক্তির বয়স কত? দ্বিতীয় ব্যক্তি মানে 5 ইউনিট সমান সমান কত? তাহলে 5 ইউনিট 1 সমান যদি 5 বছর হয় তাহলে 5 সমান সমান কত বছর হয়ে যাবে? 25 বছর। 25 বছর হয়ে যাবে উত্তর আমাদের, অর্থাৎ সেই অনুযায়ী অপশন বি হয়ে যাবে একদম কারেক্ট অ্যান্সার। আশা করছি বোঝা গেল। পরবর্তী অঙ্কটা কী আছে দেখি। আচ্ছা, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20, 42 আর 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1/শেষ থাকবে? একটা অন্যরকম দেখাই, তারপরে যদি না ভালো লাগে তখন আরেকটা দেখা যাবে। তো 20কে আমরা কিভাবে ডিভাইড করতে পারি? 2 × 10। 42কে 6 7 42, আর 63কে 7 9 বা 9 7 63। ঠিক আছে, বেশ। এবার বলেছে সবারই সঙ্গে যদি এইগুলোকে দিয়ে ভাগ করি তাহলে 1/শেষ থাকবে। তাহলে যদি দেখি যদি ভাগশেষ না থাকতো তাহলে 1 মাইনাস করে দিলে আর ভাগশেষ থাকতো না, তাই না? তার মানে প্রথম অপশানটা এরকম হওয়া উচিত, যদি ভাগশেষ না থাকার কথা বলতো 1 কমিয়ে দেবো। পরেরটা 260, তারপরেরটা 1258 এবং তারপরেরটা 1239 এরকম। তো দেখো যদি না থাকতো তাহলে ভাগশেষ থাকতো এদের সব করে দ্বারা, তার মানে এদের সব করে, তার মানে যেটা ভেঙেছি এদের প্রত্যেকটা দ্বারাই এগুলোকে ভাগ যেতে হবে। তাহলে এটাকে ভাগ করতে পারবে
প্রথম যেটা 20 সে এটাকে ভাগ করতে পারবে, এটাকে ভাগ করতে পারবে, কিন্তু এটাকে পারবে না। কেন পারবে না? কারণ এখানে শূন্য নাই। তাই প্রথম থেকেই আমি এই দুটো অপশানকে ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে আমার উত্তর 1-2 এর মধ্যে 100% গ্যারেন্টি কেউ হবে। এবার চেক করব কী হবে। তো এখান থেকে আমি এটাকে 2 দিয়েও ভাগ করতে পারবো, 10 দিয়েও, এটাও তাই। তাই এটা হতে পারে মেবি থাক। আচ্ছা, এইটা কি? এটাকে 6 দিয়েও ভাগ যেতে হবে, আবার 7 দিয়েও ভাগ যেতে হবে, তাই না? তাই যদি হয়তো দেখো এটা 6 দিয়ে তো ভাগ যাবে, যে 6 দুগুণে 12, কিন্তু 7 দিয়ে কি আর ভাগ যাবে এটা? তাই না? এটাকে যদি 7 দিয়ে ভাগ করো তাহলে 6 দুগুণে 12, লাস্টে 40 পড়ে থাকবে, যাবে না, তাহলে এটা হচ্ছে না। তো পড়ে থাকলো কি আমাদের অপশন বি। মানে কৌতূহলের জন্য চেক করে নাও যে তুমি একে 9 দিয়ে ভাগ করতে পারবে, কারণ 6, 7, 8, 9 মানে 9 দিয়ে যাবে, আর 7 দিয়ে 7 একে 7, আর এ পেলে 56, 7 8 56, 100% ভাগ যাচ্ছে, মানে অপশন বি হয়ে গেল আমাদের কারেক্ট। একটু অন্যরকম। আর যদি তোমরা এটা পছন্দ না হয় তাহলে কি করবে? তাহলেও তো কিছু একটা উপায় আছে নিশ্চয়ই, অবভিয়াসলি আছে। সেই উপায়টা কীরকম হবে, যে ওটা মুছে ফেললাম, ওটা তো ওই পর্যন্ত ঠিক আছে। যদি ওইটা পছন্দ না হয় তাহলে কী হতো, যে এই যে কোটা দিয়েছে 20, 42, 63, এদের সব কোটা লসাগু করবে। এই লসাগু করার পরে যেটা টোটাল ভ্যালুটা পেয়ে যাবে তার সঙ্গে 1 যোগ করে দেবে, কারণ লসাগু যেটা পেলাম সেটা এগুলো প্রত্যেকটা দ্বারা ভাগ যাবে, কারণ লসাগুটা তো এদেরই ভাগ, এদের থেকেই এসেছে, তাই না? তো ভাগ করা যাবে, যেটা লসাগু XYZ যেটা পাবো, যে তার সঙ্গে যেহেতু বলেছে 1 ভাগশেষ, তাই 1 যোগ করে দেবে, যেটা হয়ে যাবে সেটা উত্তর, যদি আগের নিয়মটা পছন্দ না হয়। ঠিক আছে, চলো পরবর্তী দেখা যাক। 20/23, তাই আমি ডাইরেক্ট পূর্ণ ভেঙে দিই। 20 দুগুণে 40 আর একে 41, প্লাস 3 3 90 আর একে 51। আচ্ছা, এটা মাইনাস স্টার দিয়ে আছে, ওটাকে এক্স ধরে নাও, তাহলে সমানের ওইদিকে গিয়ে ওটা প্লাস হয়ে যাক, আর এটা সমানের এইদিকে এসে মাইনাস হয়ে যাক। মাইনাস হলে কত হয়ে যাবে? 3 35 105 আর 2 107, তাই না? 51টা। বেশ, এবার ক্যালকুলেট করো। 3, 2 আর 2 এর লসাগু কত হয়ে যাবে? 6। তাহলে 2 3, 3 একে 3, 3 4 12, প্লাস এটা 2 3, 3 একে 3, 3 9 27, মাইনাস 3 দুগুণে মানে 7 দুগুণে 14, আর 2 যদি আমি এটাকে প্রথমে যোগ তারপরে বিয়োগ করে নিই, তাহলে এখানে কত পেয়ে যাব? 91/6। কত পেয়ে যাব এখানে? 91/6, 91/6। এবার যদি আমি এটাকে পূর্ণ ভেঙে নিই, 6 একে 6, 3 31, 5 6 30, 15 পূর্ণ 1/6, অর্থাৎ অপশান সি হয়ে যাবে একদম পারফেক্ট কারেক্ট অ্যান্সার আমাদের। ঠিক আছে, তো এটাই। বেশ, চলো পরবর্তী। এটা কি করেছিলাম, ওই স্টারটাকে সমানের ওইদিকে যদি লিখতে চাও চাইলে লিখে নাও এক্স, তাহলে এক্সের ভ্যালু কত পেয়ে যাবে এটাই, ওই জন্য লিখিনি। বেশ, পরবর্তীটা দেখা যাক কী আছে। আচ্ছা, কয়লার বাজার দাম 20% বৃদ্ধি পাওয়ায় এক পরিবারের খরচ একই রাখতে কয়লার বরাদ্দ বা কনজামশনটা হ্রাস পায়। অবভিয়াসলি বাজারে ধরো যদি কোনো জিনিসের দাম বেড়ে যায় তখন আমরা কী করি, স্বাভাবিকভাবে স্বাভাবিক ক্রেতা, মিডিল ক্লাস ক্রেতা হিসাবে আমরা সেই জিনিসটার ব্যবহারটা, কনজামশনটা একটু কমিয়ে দিই, যাতে মাসিক খরচটা আমাদের সেম থেকে যায়, তাই না? তো সেই অঙ্কর উপরে আমাদের স্বাভাবিক দিনের অঙ্কর উপরে এটা রয়েছে। তো কি বলেছে, কয়লার দাম মানে প্রাইস রেশিও প্রথমে ইনক্রিজ হচ্ছে কত পার্সেন্ট? 20%। 20%-এ ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5, 100 দিয়ে কাটাকাটি করে নাও, তাহলেই কত হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তার মানে সিপি যদি 5 হয় তাহলে বৃদ্ধি পেয়েছে 1 ইউনিট 6। আর পরে কি হচ্ছে, যে ব্যবহার বা কনজামশনটা কমিয়ে, তাহলে প্রাইস রেশিও ঠিক অপোজিট হয়ে যায় কনজামশন রেশিও। এই কোয়ালিটি রেশিও বা কনজামশন রেশিও যাই বলো, তো 6:5। কত হ্রাস করা হয়েছে? বরাদ্দ হ্রাস পায়, বৃদ্ধি পায় একটি পরিবারের খরচ একই রাখতে কয়লার বরাদ্দ হ্রাস পায়। কতটা হ্রাস পেয়েছে সেইটা, কতটা হ্রাস পেয়েছে? 1। কমেছে বা বেড়েছে কার উপর? প্রথমটার উপর সবসময় ক্যালকুলেট করি আমরা, তাই 1/6। আর 1/6 কার পার্সেন্টেজ ভ্যালু? চাইলে তোমরা এখানে 100 দিয়ে 16.66% বা 16.2/3%। চাইলে তোমরা এখানে 100 বসিয়ে কাটাকাটি করে নিলেও দেখবে এটাই এসে যাবে, 16.66 বা 16.2/3, যাই বলো না কেন সেটাই হয়ে যাবে আমাদের উত্তর, অর্থাৎ অপশান ডি হয়ে গেল এক্ষেত্রে আমাদের উত্তর।
ঠিক আছে, আশা করছি বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি। এবার এগুলো যখন অফলাইন ক্লাস হয় তখন আরও ডিটেলসে বোঝানো সম্ভব হয়। অনলাইনে ধরো অত কিছু বোঝাতে গেলে এক তো জায়গার শর্ট, আর দ্বিতীয় নম্বর তার হলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। ঠিক আছে, এটা কি বলেছে, একটি চৌবাচ্চায় দুটি নল দ্বারা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে চৌবাচ্চাটি কি হয়, খালি হয়, এমটি হয়। তার মানে দুটোই যে একটা চৌবাচ্চার মধ্যে যে ট্যাপ দুটো রাখা আছে, দুটোই ধরো জলটা সেখান থেকে বের করছে। তারপরে তাহলে দুটি নল একসঙ্গে খুলে দিলে ভর্তি চৌবাচ্চাটি কতক্ষণে পুরোপুরি খালি বা এমটি হয়ে যাবে, তাই না? এর ক্ষেত্রে একটা শর্ট নিয়ম আছে, আশা করছি জানো, যে এ ইন্টু বি বাই এ প্লাস বি মানে 50। তাহলে 0 0 কেটে দাও, 5 একে 5, 5 6 30, মানে হচ্ছে 6 দুগুণে 12 মিনিটে, 6 দুগুণে 12 মিনিটে, মানে অপশন এ হয়ে গেল একদম ঠিক আমাদের 53টা। ঠিক আছে, আশা করলাম ঠিক আছে, বোঝা গেল। বেশ, চলো পরবর্তীটা দেখা যাক। এখানে কি বলেছে, যে কোনো মূলধন 3 বছরের সুদে মূলে 500 টাকা হয়, তাহলে 3 বছরে সুদ প্লাস সুদে মূলে মানে সুদ প্লাস আসল সমান সমান 500 টাকা। 5 বছরে, এগুলো লিখছি, তোমরা পরীক্ষায় এগুলো লিখবে না, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য, যাতে ভালো করে এক্সপ্লেন করতে পারি, তোমরাও ভালো করে বুঝতে পারো, তার জন্য এত কিছু লিখছি। পরীক্ষার হলে কেউ লিখবে না, পরীক্ষার হলে আমাদের শুধু অপশানটা চাই, তাই না? এটা স্কুলের পরীক্ষা দিচ্ছি না যে সব কিছু লিখতে হবে, আমরা এত কিছু লিখবো না, এগুলো অ্যাভয়েড করবো, জাস্ট বোঝানোর জন্য আমি এগুলো এত কিছু এই সুদে আসলে টাকা লিখছি। ঠিক আছে, তো তাহলে 5 বছরে কত বলে দিয়েছে, 540। যখন একটা সরল সুদ বা জটিল সুদের এই সমস্ত অঙ্কে যখন উল্লেখ থাকবে না যে সেটা সরল সুদ না জটিল সুদ, সেটা অলওয়েজ কি হিসাবে আমরা নেবো, সিম্পল ইন্টারেস্ট। মাইন্ড ইট, সেটা অলওয়েজ সিম্পল ইন্টারেস্ট হবে। তাহলে 3 আর 5 কত বছরের ডিফারেন্স, 2 বছর। এই সুদ আসলের কথা বলেছে, এখানে একটু বললাম এটা 3 বছর হতো। হ্যাঁ, একটু দাঁড়াও, কেটে দিই এটাকে, একটু ভুল লিখেছি, একটু কেটে দিই। এটা হচ্ছে 3 বছরে তোমার সুদ আসল। এবার ঠিক আছে, একটা বলে দিয়েছে 500 টাকা, আর একটা 5 বছরে সুদ আসল কত বলে দিয়েছে, সেটা 540 টাকা। ঠিক আছে, আর এটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। তাহলে কত বছরের কথা মানে ডিফারেন্স দেখছি এখানে, 2 বছর। আর 2 বছরে কত এখানে ডিফারেন্স দেখছি, 40 টাকা, তাই না? এটা কি 40 টাকাটা, এটা হচ্ছে সুদ। সুদ যেটা বেড়েছে সেটা সুদ বেড়েছে। 2 বছরে যদি 40 টাকা হয়, তাহলে 1 বছরে কত হয়ে যাবে, 20 টাকা। তাহলে 3 বছরে কত হয়ে যাবে, 60 টাকা। কি হয়ে গেল, সুদ। এবার সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা আমরা কি জানি, যদি আমরা এখানে দেখতে চাই, যে সিম্পল ইন্টারেস্ট ফর্মুলা কি হয়, সুদ সমান সমান আসল। 3 বছরে সুদ যদি এটা হয়, আর 3 বছরে সুদ আসল যদি 500 টাকা হয়, তাহলে আসল কত, 500 থেকে 600 যদি বিয়োগ দিয়ে দিই, তাহলে কত হয়ে যাবে, 440 টাকা। ইন্টু কত বছরে কথা বলছি, 3 বছরে। আর কি বার করতে দিয়েছে, সুদের হার। তাহলে সুদের হারটা কত হয়ে যাবে, ধরে নাও আর ভাজিত 100। এবার কাটাকাটি করো, এটা কেটে দাও, এটা কেটে দাও। আচ্ছা, 3 দিয়ে যদি এখানে কাটি, 3 একে 3, 3 20 60, আর 4 দিয়ে 4 11 44, 4 5 20, মানে আর সমান সমান 50/100% হয়ে যাবে আমাদের উত্তর, অর্থাৎ অপশন বি হয়ে গেল এক্ষেত্রে কারেক্ট। এবার দেখো এই পুরো অংশটা কিন্তু আসলে অঙ্কের পার্ট নয়। হ্যাঁ, তোমাদের দেখে মনে হচ্ছে এত বড় অঙ্ক, না, এই পুরো অঙ্কটা কিন্তু অঙ্কের পার্ট নয়, জাস্ট বোঝানোর জন্য আমি এক্সপ্লেন করলাম। তোমরা 3 = 50, এই 500, 5 = 540, অতএব 2 = কত, আর 3 = কত, এরকমভাবে বার করবে। এটা যাতে তোমরা একদম বুঝতে পারো জিনিসটা কি হলো, তার জন্য এত কিছু আমি এক্সপ্লেন করলাম। তোমরা এতটা করবে না, তোমাদের অ্যাকচুয়াল অঙ্কটা কিন্তু এইখান থেকে, এই অংশটুকু। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী অঙ্কটা দেখি কি আছে।
কি বলেছে দেখব, 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে। আচ্ছা, চিনি বা সুগার, আর তার সঙ্গে সুগারের সঙ্গে ধরো কিছু একটা ভেজাল কিছু আছে, সেটা জানি না, XYZ, সেটা যা কিছু হতে পারে, তাই না? তো তাতে 40% চিনি আছে। 40% মানে কত? 40% যদি আমরা দেখি তার ফ্র্যাকশন ভ্যালু 2:3 হয়ে গেল। কি করে পেলাম না? 100 দিয়ে কাটাকাটি করে। একই কথা, যে ওই দ্রবণে আর কত গ্রাম চিনি, সুগার যদি আমি অ্যাড করি, তাহলে চিনির পরিমাণটা নতুন কত হয়ে যাবে? 50%। 50% মানে হচ্ছে হাফ হাফ হয়ে যাবে, তার মানে 1:1। চিনি অ্যাড করেছি, ভালো করে বোঝো, এখানে আমি চিনি অ্যাড করেছি, তো স্বাভাবিক বুদ্ধি দিয়ে কি যে ইউনিটটা সেটা বাড়া উচিত, তো বাড়ে তো নেই, একই আছে। আর যেটা অ্যাড করিনি তার সঙ্গে যেটা মিশ্রণটা আছে সেটা তো তাহলে সেম থাকা উচিত, তো সেম নেই। তো এটাকে যদি আমি পরবর্তীটাকে যদি আমি সেম করি, চিনিটা অটোমেটিক বেড়ে যাবে। কীভাবে? এটা 3 আছে, তো এটাকেও আমি সমান করব, তো 3 দিয়ে গুণ, তাহলে পুরো রেশিওর সঙ্গে 3 দিয়ে গুণ দিয়ে দিতে হবে। 3 একে 3, 3 একে 3, দেখো চিনি অ্যাড করেছি, বেড়েছে। আর এটা অ্যাড করিনি, মিশ্রণের আর একটা যেটা ছিল সেটা সেম আছে, তাই না? বেশ, এইবার এখানে ধরলো না, একটু নিচে করছে এটা, হ্যাঁ, এই জায়গা থেকে 3 আর 2 5 সমান সমান টোটাল পরিমাণটা কত? 300 গ্রাম। এবার কতটা চিনি অ্যাড করা হয়েছে, কত ইউনিট? দেখো 3 থেকে 2 যদি বিয়োগ করি, এই মানে হ্যাঁ 3 সঙ্গে যদি 2 বিয়োগ করি 1, আর 1 সমান সমান কত? কাটাকাটি করে দাও, 5 6 30, মানে 60 গ্রাম। 60 গ্রাম মানে অপশান সি হয়ে গেল একদম কারেক্ট আমাদের 55 নম্বর কোশ্চেনটা। বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। এবার দেখো, অঙ্কগুলো হয়তো সামান্য একটু বড় লাগবে তোমাদের, কারণ আমাকে এক্সপ্লেন করার জন্য একটু ডিটেলসে লিখতে হচ্ছে, কিন্তু পরীক্ষার হলে ওই চিনি, ওই মিশ্রণ, এই সমস্ত কিছু কেউ কি লিখে? কেউ আশা করছি লিখে না, ওর জন্য ওগুলোকে জাস্ট অ্যাভয়েড করে দেওয়া যাবে, এটা আশা করছি তোমরাও বুঝতে পারছো। কিন্তু যাতে তোমাদের কাছে অঙ্কটা এটা ক্লিয়ার হয় যে আমি কি বলতে চাইছি, কি করছি, তার জন্য আমি একটু এক্সট্রা লিখছি এগুলোকে। বেশ, পরবর্তী অঙ্কটা কি আছে? একটা সংখ্যা দিয়েছে 4 5 3 3 7 স্টার 2, এটা 11 দ্বারা বিভাজ্য হবে যদি স্টারের জায়গায় এই অপশানগুলোর মধ্যে কোনটা হয়, তাই না? তো দেখো, আমরা 11 দ্বারা বিভাজ্যের নিয়ম কি জানি, যে অড প্লেস আর ইভেন প্লেসগুলোকে যোগ করে যে যোগ ফলটা পাবো, সেটাকে যদি বিয়োগ করে হয়, যদি 0 বা 11 পাই, তাহলে সেই সংখ্যাটি যত বড়ই হোক না কেন 11 দ্বারা ডিভিজিবল হবে, ডিভিজিবল রুল যেটা বলছে। তো এখানে আমি প্লেসগুলো, অড প্লেসগুলো আগে করব, এইটা এইটা এইটা, তাই না? 7 আর 3 13, এই 7 আর 3 10, 10 আর 4 14, 14 আর 2 16। আর এবার ইভেন প্লেসগুলো যোগ করব, এইটা আর এইটা, তাহলে 5 আর 3 8, প্লাস এখানে কিছু একটা হতো। তো এবার এই যোগফল আর এই যোগফলটাকে বিয়োগ করে হয় 0 অথবা 11 আসতে হবে আমাদের সমীকরণে। তো এখানে আমি কি বসালে 0 বা 11 পাবো? দেখো, যদি আমি এখানে 8 বসাই, যদি আমি এখানে যদি আমি 8 বসাই, তাহলে 8 8 16, আর এদিকেও 16, 0 পেয়ে গেলাম না? এদিকে তো 16 অলরেডি আছে, আর 8 8 16 যদি বিয়োগ করি কত পেয়ে যাবে? 0, যেটা বলতে চেয়েছে, তো পেয়ে গেলাম। আর এখানে এমন কিছু এই অপশানের মধ্যে নেই যেটাকে বসালে আমরা এটাকে 11 পেতাম, তাই না? তো কিছুভাবে হচ্ছে না, তো একমাত্র এখানে উত্তরটা হয়ে যাবে 8, অর্থাৎ অপশান এ একদম কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কটা দেখা যাক। পরবর্তী অঙ্কটা দেখা যাক কি আছে এখানে। বার্ষিক 4% হার সুদে 625 টাকা 2 বছরের সুদে আসলে কত হবে? সুদে আসলে কিসে? বার্ষিক 4% চক্রবৃদ্ধি হার সুদে, তাহলে এটা কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বলছে, কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বলছে। তো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা সুদ আসল বলে দিয়েছি 625। সুদ আসলের নিয়ম কি জানি, যে সুদ আসলকে আমরা কি বলি? অ্যামাউন্ট সমান সমান পি বা আসল বা প্রিন্সিপাল সমান সমান 1/r/100, পাওয়ারে থাকে টি বা সময় যেটা। তো এখানে অ্যামাউন্ট কত বলে দিয়ে দিয়েছে? সুদ আসল 625,
এই অ্যামাউন্টটা বার করতে দিয়েছে, আসল কত বলে দিয়েছে 625। আচ্ছা 1 প্লাস কত সুদের হার 4%, আর 4% মানে আমরা কি জানি এর পার্সেন্টেজ ভ্যালু 1/25। তো এখানে ডাইরেক্ট 1/25 লিখে দাও। আর টাইমটা কত বলে দিয়েছে 2 বছরে। ব্যাস এবার ক্যালকুলেট করো 625 গুণিত এটাকে যদি আমরা এটাকে পুরোটাকে করি 25কে 25 আর একে 26/25, এবার স্কোয়ার দাও বা এটাকে ডবল লেখো, সেই ব্যাপার তো একই, তাই না? যে কোনো জিনিসের স্কোয়ার মানে সেটা গুণিত সেইটা। তাহলে এখানে 25 আর 25-এর যদি জানি যে 25 গুণিত 25 কত হয়ে যায় 625, তো 625 কেটে গেল, তাহলে 26 গুণিত 26 থাকলো, আর 26 গুণিত 26 মানে হচ্ছে 26-এর স্কোয়ার, 25 625 আর 26 কত হয়ে যায় 676 হয়ে যায়। 676 মানে হচ্ছে আমাদের অপশন বি একদম কারেক্ট 57 অ্যান্সারটা। অপশন বি একদম কারেক্ট 57 অ্যান্সারটা। ঠিক আছে, চলো কিচ্ছু না, এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলার উপর বেস করে আমরা অঙ্কটা করলাম, জাস্ট দুটো লাইনের অঙ্ক। দেখো এই একটা লাইন আর এই একটা লাইনের অঙ্ক। বেশ চলো পরবর্তী অঙ্কটা দেখা যাক। দেখো ভালো অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, আর একটু এটাকে আমরা চালাকির দ্বারা সলভ করব। চালাকি নয়, স্মার্ট ট্রিক্স। তো A/B রেশিও আকারে থাকাই মানে হচ্ছে বাই আকারে থাকা A/B, তারপরে আছে B/C ইন্টু B/C, তারপরে আছে C/D সমান সমান কত হবে এখানে বলে দিয়েছে যে 4/3 ওই একই কায়দায় লিখব, 3/5 আর 10/9। এবার এটাকে আমরা কাটবো কিভাবে, যদি এখানে কাটি দেখো এই 3 ওপর নিচে কেটে গেল, আর 5 দুগুণে 10 হয়ে গেল, তাহলে কত 4 গুণিত 2 8 আর নিচে 9। এখানে কি কি কেটে যাবে দেখো, এখানে যদি কাটতে চাই এই বি এই সি ওপর নিচে কেটে গেল, তাহলে A/D সমান সমান কত হয়ে গেল, A/D সমান সমান কত হয়ে গেল 8/9, তাই না? তাহলে A/D বা A/D 8 আর 9 মানে প্রথমে 8 আর লাস্টে 9 কতগুলোতে আছে, প্রথমে 8 আর লাস্টে 9 একমাত্র সিতে আছে। বোঝা গেল? এবার এই অঙ্কটা আমাকে এক্সপ্লেন করবার জন্য একটু টাইম নিতে হচ্ছে, যাতে তোমরা আমার প্রত্যেকটা শব্দকে প্রত্যেকটা যেটা বোঝাতে চাইছি বুঝতে পারো, তার জন্য একটু স্লো বলছি। এই অঙ্কগুলো হার্ডলি কত সেকেন্ড নেবে, 3 থেকে 4 সেকেন্ড নেবে খুব বেশি হলে পরীক্ষার হলে করতে গেলে, তাই না? যদি বুঝে যাই আমরা তো, কিন্তু এখানে বোঝাতে গেলে আমাদেরকে অ্যাজ এ টিচার একটু টাইম নিতে হয়, যাতে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে জিনিসটা ক্লিয়ার হয়। ঠিক আছে, এটা আশা করছি তোমরা বুঝতে পারো। বেশ, পরবর্তী অঙ্কটা কি আছে দেখা যাক। একটি কাজ 21 দিনে একটি কাজ 21 দিনে করে, বি এর চেয়ে 40% বেশি দক্ষ। 40%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়ে যাবে, 0 0 2 2 4 2 5 4 10। ঠিক আছে, এ আর বি এর কথা বলা আছে, 40% বেশি দক্ষ মানে এফিসিয়েন্ট রেশিওর কথা বলা আছে, এফিসিয়েন্ট রেশিও। তাহলে বি হচ্ছে এর থেকে 40% বেশি, তাহলে এর থেকে একে ভিত বানিয়ে বি এর আলোচনা করা হচ্ছে। তাহলে ভিতটাকে আমরা বা নিচেরটাকে আমরা ধরবো, কত বেশি 2 ইউনিট বেশি, মানে হচ্ছে 5 আর 2 7। এইবার আমাকে বলেছে তাহলে ওই কাজটি বি কত করতে হবে। কাজটি কত না, বি একটি কাজ করে 21 দিনে, তাহলে বি তার এ একটি কাজ করে 21 দিনে, এ তার এই 5 এফিসিয়েন্সি নিয়ে 21 দিনে 5 এফিসিয়েন্সি নিয়ে টোটাল একটা কাজ করছে। এই কাজটাই বি কত দিনে তার এই 7 এফিসিয়েন্সি নিয়ে করবে, করো। এবার আর কোনো অঙ্কর মানে থাকলো, এটা 3 7 21, তাহলে x সমান সমান কত বলতে পারি, 5 দিনে 15 দিনে। 15 দিনে মানে অপশন সি হয়ে গেল একদম কারেক্ট অ্যান্সার। আচ্ছা, লাস্টের অঙ্ক আজকের। লাস্টের অঙ্কটা দেখা যায় কি আছে, রুট ওভার বা বর্গমূলের অঙ্ক। এবার বর্গমূলের ক্ষেত্রে একটা ছোট জিনিস বলে রাখি, যে যদি 1 বা 2 সংখ্যা বিশিষ্ট বর্গমূল হয়, তাহলে সেটি সংখ্যা মানে কত সংখ্যা বিশিষ্ট সেটা সংখ্যা হয় আসলে 1। যদি 3 আর 4 সংখ্যা বিশিষ্ট বর্গমূল হয়, সেটা কত সংখ্যা বিশিষ্ট সেটা সংখ্যা হয় 2। আর যদি
5 আর 6 সংখ্যা বিশিষ্ট বর্গমূল হয়, সেটা আসলে কত সংখ্যা বিশিষ্ট? সেটা 3 সংখ্যা বিশিষ্ট, 3। তাহলে দেখো এইটাকে যদি আমরা ভাঙি তাহলে এটা 2 সংখ্যা বিশিষ্ট বর্গমূল, তার মানে এটা অ্যাকচুয়ালি কত সংখ্যা বিশিষ্ট হওয়া উচিত? সংখ্যাটা 1 সংখ্যা বিশিষ্ট, 1 বা 2 হলে সেটা বললাম 1 সংখ্যা বিশিষ্ট, তাহলে 16, মানে 4 ছাড়া 16, তাই না? এইটা তাই তার আগে একটা বসিয়ে দাও, বেশ, প্লাস থাকুক। আর এটা বলেছে 8 8 64, এটা কত সংখ্যা বিশিষ্ট? যদি এটা ভালো করে দেখো যে এটা 4 সংখ্যা বিশিষ্ট, তার মানে এটা 4 সংখ্যা, 3 আর 4 সংখ্যা বিশিষ্ট বর্গমূল মানে আমি বললাম 2 সংখ্যা, তাহলে 2 সংখ্যা হতে হবে 8 8 64। তাহলে 8 8 যদি 64 হয় তাহলে আর একটা কিছু নিতে হবে, কী নেবো? শূন্যটাকে নেবো, দিয়ে দশমিক বসিয়ে দেবো, আর প্লাস 0 1 তো আছেই এটা, আর এটা সমানের বাইরে থাক, বেশ। এই দুটোকে যদি যোগ করি তাহলে কত পেয়ে যাব? 0.09 √+ 4। আর এটা 2 সংখ্যা বিশিষ্ট, 2 সংখ্যা বা 1 সংখ্যা বা 2 সংখ্যা হলে 1 সংখ্যা বিশিষ্ট হয়, তাহলে 9 3 3 9, তাই এরপরেই দশমিকটা বসাবো, আর কিছু বসানো দরকার নাই, +4, এই 0.4, তো 0.3 + 0.4 যদি আমি যোগ করে দিই তাহলে কত হয়ে যাবে? 0.4 আর 3 7। তো অপশান সি হয়ে গেল একদম পারফেক্ট অ্যান্সার আমাদের 60 নাম্বারটা। এটা পয়েন্টটা দিতে ভুলে গেছি, এটা পয়েন্ট, হ্যাঁ, বেশ, ঠিক আছে। তো আজকের অঙ্ক তোমাদের জন্য এই কোটাই থাকলো, পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।